পৃথিবীর কোনো দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে ঢুকতে পারছে না সাংবাদিকরা। প্রশ্ন ওবায়দুল কাদেরের, এটি কি নিষিদ্ধ জায়গা? পাল্টা প্রশ্ন গয়েশ্বর চন্দ্র রায়ের। দেশ চালাচ্ছে অযোগ্য অদক্ষরা, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাতে আজকের এই দুরবস্থা, অভিমত বিশিষ্টজনদের। উন্নয়ন বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিরোধী প্রচারণা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা, মন্তব্য রাষ্ট্রপতির। ডিম সিন্ডিকেটে অসহায় ক্রেতা ও খামারিরা, রাজধানীতে নিত্যপণ্যের উচ্চ দামে দায়ী সিটি কর্পোরেশনের চাঁদাবাজি, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোন ইস্যুতে না পেয়ে গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি। ভারত বিরোধিতায় ব্যর্থ হয়ে এবার মধ্যম পন্থা অবলম্বন করছে এই দলটি। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেছেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? সব ওয়েবসাইটে আছে। মুহবিল্লাহ মুহবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে বাংলাদেশের দেশে বিএনপির সরকার বিরোধী রাজনীতি, অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশে তুলনামূলক ভালো গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এ কারণেই বিএনপির কাছে আন্দোলনের কোনো ইস্যু নেই। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল। তো এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের কড়াকড়ি আরোপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকে অবাধ সাংবাদিক প্রবেশের নজির নেই। গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, এমনটি মানতে নারাজ আওয়ামী লীগের এই নেতা। কে বললো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? হ্যাঁ, আমাদের কাছে হিসাব আছে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়। আপনি ভিতরে ঢুকবেন কেন? ব্যাংক থেকে গ্রাহকের গচ্ছিত টাকা উত্তোলন করতে না পারা এবং ব্যাংকে তালা লাগিয়ে কর্মকর্তাদের সটকে পড়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনি ভিতরে ঢুকবেন কেন? মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিয়ে দেখে মাথায় হাত রাখছে বিএনপি। শনিবার দুপুরে চট্টগ্রামে একটি কনভোকেশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ও তার দোসররা বিভিন্ন দেশের দূতাবাসে ধর্ণা দিয়েও নির্বাচন বানচাল করতে পারেনি। সুষ্ঠুভাবে দেশে নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ 80টি দেশের সরকার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, যার কারণে বিএনপি ও তার দোসরদের এখন মাথা খারাপ হয়ে গেছে। অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। নির্বাচন যদি চমৎকার না হতো তাহলে পৃথিবীর 80টা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন যে
আমরা বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বিএনপির এই জন্য মাথা খারাপ। বাংলাদেশ ব্যাংকে কোনো নিষিদ্ধ জায়গা কিনা যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, সরকার নির্বাচনকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন শুধু জনগণ নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যায়নি। শনিবার রাজধানীর একটি হোটেলে জিয়া মঞ্চের কাউন্সিলে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য কেনার আগে। তাদের 527টি পণ্য ইউরোপ নিষিদ্ধ করে দিয়েছে। গয়েশ্বরচন্দ্র রায়ের অভিযোগ, সংখ্যার দিক থেকে গোপালগঞ্জ দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাজাকারের জেলা। গোপালগঞ্জে হারিকেন দিয়েও এখন রাজাকার পাওয়া যায় না, সবাই মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নেই সেটা বলা যাবে না, তবে যারা আছে সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দলে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরও লম্বা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে খুব শিগগিরই টের পাবে জনগণ। 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে। এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হয়েছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তো চেহারাটা বোঝা যায়। সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী গণনা করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। 7 জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে, এই উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক কিনা? ভোটার নাই কেন? ভোটার যায় না কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন যে আমি কেন গিয়ে ভোট দিতে পারি? এই অবিশ্বাসের জন্মদাতা কে? এই সরকার। নির্দিষ্ট কোনো দলকে সমর্থন না দিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি সহ সমমনাদের সরকার বিরোধী আন্দোলন কেন ব্যর্থ হলো তার কারণ কেবল বিএনপি নেতারাই বলতে পারবেন। তবে শিগগিরই বিএনপি নেতৃত্বেই আবারও আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান তিনি। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তুমুল আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান বাকশাল সরকারের পতন হবে। আওয়ামী লীগের পক্ষে সঠিকভাবে দেশ পরিচালনা সম্ভব নয় জানিয়ে দ্রুতই সরকারের পদত্যাগ দাবি করেন অলি আহমেদ। এ সময় বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন এলডিপির চেয়ারম্যান। আর বড় লোকদের টাকার খেলা, অন্যদিকে গরিবদের মরণ ফাঁদ। কারণ বড় লোকদের বিয়ে শাদির কারণে মাংস মুরগির দাম বেড়েই চলেছে। কেন আমরা সফল হলাম না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে বিএনপির মহাসচিব। আমার কাছে এটার কোনো উত্তর নাই, কারণ আমি হলাম ডাল নাই তলোয়ার নাই নিজারাম সর্দার। রাজধানীতে শনিবার এক সেমিনারে রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা বলেছেন, অযোগ্যরা দেশ চালাচ্ছে বলেই বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক সহ সার্বিক অর্থনীতি ধ্বংসের মুখে আছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটে নাগরিক ঐক্যের সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন চালিয়ে যাচ্ছে। বিশেষ আইন করে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লুটপাট করেছে। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর অজুহাতে দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনছে সরকার। বক্তারা বলছেন, স্বেচ্ছাচারী আওয়ামী লীগ সরকারের পতন না হলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। এখন সবকিছু পরিচালনা করছে এবং এটা পরিচালনা করার ফলে আমরা একটা চরম বিপর্যয়ের মুখে। এই দুর্নীতিবাদটার অযোগ্যতা এইসব পরিচালনার ফলে আমাদের যে নীতি নির্ধারণী, আমাদের যে সকল সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেগুলো অত্যন্ত নিম্নমানের এবং স্বার্থপ্রণোদিত এবং এগুলো জনকল্যাণের পরিপন্থী এবং এর পরিণতি কিন্তু ভয়াবহ। 15 বছর ধরে একটা দুঃশাসন চলছে, কি বিদ্যুৎ, কি জিনিসপত্রের দাম, কি ব্যাংক বা যেই ধরনের সংকটের কথা বলেন না কেন, কোনো সংকটের যারা সমাধান দেবার যোগ্যতা রাখে না,
ক্ষমতা রাখে না, ইচ্ছাও নেই, ওরা কেবল ক্ষমতায় থাকতে চায়, আর কিছু না। কোনো ধরনের লজ্জাবোধ নাই, কোনো ধরনের দুঃখবোধ নেই, মনের সুখে যা ইচ্ছা তাই বলছেন। এখন বরঞ্চ দাঁড়াবার সময়, এবং বলা দরকার আমরা হারি নাই, আমরা হারবো না, হারবার পাত্র নই। কিন্তু একই সাথে বলতে চাই, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্বাস্থ্যকর সংযোগের কারণে ব্যাংকিং খাতের দুরবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূত করার সুফল শিরোনামে শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটি বিশেষ গোষ্ঠীকে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোই দুর্বল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংক একীভূত বিদ্যমান পদ্ধতিতে সুফল আসবে না বলেও মনে করেন তিনি। বলেন, কেন্দ্রীয় ব্যাংক চাপিয়ে দিলে উদ্দেশ্য সফল হবে না। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্বল ব্যাংকে টেনে তুলতে গিয়ে যেন সবল ব্যাংকটি তলিয়ে না যায়। অর্থ লোপাটকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি। বিতর্কের প্রস্তাবে বিপক্ষের দল তেজগাঁ কলেজের বিতর্কীরা বিজয়ী হয়। রানার আপ হয় পক্ষের দলের বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। একটা গোষ্ঠীকেই কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই গোষ্ঠী যেটা রাজনৈতিক অর্থনীতির একটা যে সংযোগ এবং একটা অস্বাস্থ্যকর সংযোগ সৃষ্টি হয়ে আমাদের অর্থনীতির বিভিন্ন খাত কলুষিত হচ্ছে। এবং দুঃখজনকভাবে ব্যাংকিং খাত, যেটা কিনা অর্থনীতির প্রাণ কেন্দ্র স্বরূপ, সেটাই কিন্তু কলুষিত হয়ে গেছে। পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু 10টির মতো ব্যাংকের বাইরে বাকিগুলোর স্বাস্থ্য তেমন ভালো নয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, নিজেদের ক্ষমতার স্বার্থে সামরিক শাসক ও তাদের উত্তরসূরিরা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে সক্রিয় ছিল। তিনি আরো বলেন, এখনও দেশের উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিরোধী প্রচারণা করছে তারা। শনিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন রাষ্ট্রপতি। ৭২-এর সংবিধান বিরোধী শক্তিকে নির্মূল করতে আহ্বান জানান তিনি। বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে ব্যবহার করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। রাষ্ট্রপতি আরো বলেন, নিরপেক্ষতার খোলসে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয় থেকে মুছে ফেলা যায় না। দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা শক্তি সক্রিয় জানিয়ে রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটিকে সদা প্রস্তুত থাকার আহ্বানও জানান। সম্মেলনে সারা দেশ থেকে আসা কাউন্সিলররা অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়, কেননা তাদের প্রভু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে। তাদের প্রভুর ইঙ্গিতে তারা বাংলাদেশকে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যা অর্জন করেছিলাম সেখান থেকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা এখনো আছে। ডিম আর মুরগির রেকর্ড পরিমাণ দামের পরও এই শিল্প থেকে ঝরে পড়েছেন অনেক খামারি। এর জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন প্রান্তিক খামারিরা। একই সাথে বিরূপ আবহাওয়া এবং ফিড ও বাচ্চার দাম বৃদ্ধিকেও এর কারণ বলছেন তারা। বাজার সমন্বয় না করলে দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। দাম নিয়ন্ত্রণে আর প্রান্তিক খামারিদের বাঁচাতে পোল্ট্রি নীতিমালা করার পরামর্শ তার। মামুন আবদুল্লাহর রিপোর্টে রয়েছে বিস্তারিত। রাজধানীর অদূরে সোনারগাঁও উপজেলার আওলাদ হোসেন পোল্ট্রি শিল্পের সাথে আছেন দীর্ঘ ২০ বছর, কিন্তু এ খাতে এমন অস্থিরতা দেখেননি আগে কখনো। খাদ্যের দামের সঙ্গে তীব্র গরম যোগ হওয়ায় মরার উপর খাড়ার ঘা অবস্থা তার। ডিলারদের কাছে ৯ থেকে ১০ টাকা প্রতি পিস ডিম বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তার মতো আরেক প্রান্তিক খামারি শাহ আলমের। মেডিসিন খরচ বেশি, খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, সব মিলায় খরচ বেশি করার পর আমরা লোকসান খাইতেছি বললেই একটু অফ রাখছি যে দেখি পরিস্থিতি কি হয়। সরকারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিল, শুনছিলাম যে সাদা ডিম 10.5 টাকা, লাল ডিম 11 টাকা, কিন্তু আমরা এই রেটটা পাই নাই কখনো, যার জন্য এখন আমাদের এমন হইতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এবার চোখ ফেরানো যাক রাজধানীর কারওয়ান বাজারে। একই ডিম কয়েক হাত ঘুরে দাম বেড়ে হয়েছে প্রতি পিস 11 টাকা 75 পয়সা, যা খুচরা বাজারে কিনতে গুনতে হবে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রতি ডজন 150 থেকে 155 টাকা। খাওয়ার কোনো কায়দা নাই, আমাদের তো আয় বাড়ে নাই, সব জিনিসের দাম বেশি, কি করে চলবো?
আগে ছিল 100 টাকা 120 টাকা, অনেক 130 টাকা 140 টাকা। ওই মানে ডিম উৎপাদন কমছে, যার জন্য ডিমের দাম বাড়ছে। এক সপ্তাহ আগেও যেখানে 1 ডজন ডিম কেনা যেত 120 টাকায়, সেখানে 30 টাকা বাড়ার পরেও কেন প্রান্তিক খামারিরা অসন্তুষ্ট, এর কিছুটা উত্তর পাওয়া গেল ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির কাছে। একজন খামারি সারা বছর কষ্ট করে খামার করে, বিল্ডিং করে, ঘর করে, জায়গা কিনে, ছোট্ট একটা বাচ্চা এনে তারপরে সে 6 মাস পালার পরে সে ডিম পায়। এত লম্বা একটা সময় কাজ করার পরে, এত রিস্কি একটা কাজ করার পরে তার মার্জিন হলো সে আপনার 5%। আর একজন পাইকার যে ওদের থেকে কিনে, খামার থেকে কিনে, তারা কিন্তু একদিনের ইনভেস্টমেন্টে কোনো রিস্ক না নিয়ে তার প্রফিট কিন্তু 10%। এরপরে আবার রিটেল যারা, তারা 10%। তাহলে দেখেন এই যে অসামঞ্জস্যতা, বাজার ব্যবস্থাপনার যেই সমস্যা, এই সমস্যার জন্য কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু পণ্যের দামটা, বিশেষ করে ডিম মুরগির দামটা কিন্তু বেড়ে যায়। দেশে প্রতিদিন 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 4.5 কোটি, যার প্রায় 80%ই উৎপাদন করছে প্রান্তিক খামারিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিটি টোলের নামে কাঁচা বাজারে চাঁদাবাজি বন্ধ করতে পারলে ব্রয়লার মুরগি 150 টাকা দরে কেনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে একথা বলেন তিনি। বলেন, বর্তমান উচ্চমূল্যের বাজারে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ন্যূনতম আমিষ চাহিদা মেটাতে নিত্যপণ্যের দাম কমানোর কোনো বিকল্প নেই। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও দাবি করেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপর দোষারোপ না করতে বর্তমান মেয়রের প্রতি আহ্বান জানিয়ে সাইদ খোকন আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সিটি কর্পোরেশনকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয়, এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। ভোট কার্যক্রমের সদস্য সনদ জালিয়াতি ও বিপুল চাঁদাবাজির মাধ্যমে কর্মী নিয়োগের অভিযোগ কুষ্টিয়ার আনসার বাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত অগ্রিম নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয়। এতে পুঞ্জীভূত ক্ষোভ থাকলেও শাস্তির ভয়ে চুপ সবাই। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর রিপোর্টে রয়েছে বিস্তারিত। তৃণমূল পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আনসার সদস্যরা, কিন্তু অসাধু কিছু কর্মকর্তার কারণে নষ্ট হচ্ছে এ বাহিনীর সুনাম। সদস্য সনদ জালিয়াতি ও বিপুল অঙ্কের টাকা চাঁদাবাজির মাধ্যমে আনসার কর্মীদের নিয়োগের অভিযোগ উঠেছে কুষ্টিয়ায়। 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত আগাম জমা নিয়ে কাজ পাওয়ার তালিকা নিশ্চিত করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, পিসি এপিসির মাধ্যমে সংগৃহীত এসব টাকা উপজেলা আনসার কর্মকর্তা মুস্তাফিজুরের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের কাছে চলে যায়। কে ডিউটি করবে আর কে ডিউটি করবে না এটা নির্ধারণ করে সাইদুল, মাসুম বিল্লাহ, জেসমিন, ইশিতা, এই মাহবুব, এই 5 জন মিলেই মূলত এই ডিসিশনটা নেয়। এই 5 জনের কাছে টাকা দেয়, এই 5 জন আবার আছে মনে করেন যে কমান্ডার, জেলা কমান্ডারের হাতে দেয়। যার ধরো নিজস্ব লোক ওই জায়গায় চাকরি বাকরি করে, তার তো লাগে না, বুঝলেন। আর যার জায়গা আছে চাকরি বাকরি করে না, তার ওই অন্য লোক কিছু টাকা পয়সা একটু হালকা পাতলা খেয়ে তার ঢোকা নেয়। 1,000 কাকে দিছি? ওই যারা মানে হেড, যারা হেড, যারা কমান্ডার, আনসার, পিসি এপিসি থাকে না, রকেট বিকাশে টাকা চলে যায়, বিকাশ খোলা হয়েছে। শোনা যাচ্ছে 4,000 কত কি দেবে তারাই জানে। সদস্য সনদ জালিয়াতি সহ চাঁদার টাকা সংগ্রহকারীরা ক্যামেরা দেখে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন। পরে স্বীকার করেন তারা কর্মকর্তাদের নির্দেশ পালন করছেন মাত্র। আপনার কাছে এতগুলি কাগজ কেন? ও এটা, হ্যাঁ বলেন, এটা সিসি। হ্যাঁ, আপনার একার কাছে এতগুলি কেন? আপনি কি, আপনি পিসি না? আমি দলনেত্রী। আপনার বিরুদ্ধে আপনি সবার কাছ থেকে টাকা নিয়েছেন, এই অভিযোগটা কি সত্য? প্রমাণ সহকারে নিয়ে আসে। হ্যাঁ, ওটা প্রমাণ সহকারে নিয়ে আসে।
যদিও অভিযোগ বানোয়াট ও মিথ্যা দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা। দাবি করেন যারা নির্বাচনের ডিউটি পায়নি তারাই অপপ্রচার চালাচ্ছে। না, অভিযোগ আমি মনে করি এটা অভিযোগ, তাছাড়া ডিউটি হয় না, কারণ এই কিছু লোক দেখা যাচ্ছে যে অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা কমান্ড্যান্ট। আর্থিক লেনদেন করার কোনো সুযোগ নেই, যদি কেউ করে থাকে সেইটার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আসে তাহলে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। গেল জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৫ শতাধিক ভোট কেন্দ্রে প্রতিবার নিযুক্ত করা হয় প্রায় ১০,০০০ আনসার কর্মী। স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির মূলোৎপাটনের দাবি প্রকৃত আনসার সদস্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের মতে গ্রামে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে জোর করে রাজধানীতে আসা মানুষের প্রবণতা ঠেকানো যাবে না। একই সাথে নগরের অভিজাত এলাকায় বিদ্যুৎ, গ্যাসের মতো নাগরিক সেবার মূল্য বেশি হওয়া উচিত বলে মনে করেন তিনি। নগর গবেষণা কেন্দ্রের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, রাজধানীতে বসবাসের উপযোগিতা করতে হলে বিকেন্দ্রীকরণ করতেই হবে, তবে এর সাথে খাদ্য নিশ্চয়তার বিষয়ও জড়িত রয়েছে। তাই গ্রামে মানুষের কাজের ব্যবস্থা করার সাথে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। তাজুল ইসলাম আরও বলেন, ঋণ নেওয়া খারাপ বিষয় নয়, উন্নয়নের কাজ করতে ঋণ নিতে হবে। জিডিপির অনুপাতে বাংলাদেশের ঋণ বেশি নয় বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে ঢুকতে পারছে সাংবাদিকরা? প্রশ্ন ওবায়দুল কাদেরের। এটিকে নিষিদ্ধ জায়গা? পাল্টা প্রশ্ন করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। দেশ চালাচ্ছে অযোগ্য অদক্ষরা, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাতে আজকের এই দুরবস্থা, অভিমত বিশিষ্টজনদের। উন্নয়ন বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিরোধী প্রচারণা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা, মন্তব্য রাষ্ট্রপতির। ডিম সিন্ডিকেটে অসহায় ক্রেতা ও খামারিরা, রাজধানীতে নিত্য পণ্যের উচ্চ দামে দায়ী সিটি কর্পোরেশনের চাঁদাবাজি, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল ১০টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। ধন্যবাদ সবাইকে।